তৃণমূলের শাসক দলের একটা বড় অংশ তারা বাংলাদেশিদের নুরুলকে নারায়ণ বানানোর কাজ করে। পশ্চিমবঙ্গের সরকার এখানে বাংলাদেশিদের ধরা পড়লে সেই বাংলাদেশিদের প্রথম নিয়ে এসে তারা জেলে রাখে, অনেক সময় থানায় নিয়ে এসে থানা থেকে ছেড়ে দেয়, তারা জনগণের মধ্যে মিলিয়ে যায়। তৃণমূল কংগ্রেস কেরালাতে গিয়ে এখন দুধেল গাঁই খুঁজছে, ওরা খুঁজতেই পারে ওদের দল কোথায় বিস্তার করবে। সোনার পাথর বাটি আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দল হওয়া একই বিষয়। ডাক্তারদের আন্দোলন এবং তার পূর্বাপর এই থ্রেড কালচারের মাধ্যমে যখন এই বাইরে এলো, তখন আমরা জানলাম যে চ্যাট জিপিটিতে মোবাইল নিয়ে গিয়ে পরীক্ষা হলে দেখে টুকলি করে ডাক্তারিতে পাস করছে। গত 13 বছরে এরকম ডাক্তার, তারাই তো সরকারি চাকরি করছে। আশা করব মেডিকেল সার্ভিস কর্পোরেশন নিয়ে যদি ইডি সিবিআইয়ের তদন্ত হয়, তাহলে আসল চিত্র বেরিয়ে আসবে এবং প্রভাবশালীর দিকে তদন্ত এগিয়ে যাবে। তবে হ্যাঁ, যদি নকল প্লাস্টার বাঁধতে হয় হাতে বা পায়ে, আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন এসএসকেএমে যাবেন। দিল্লির মানুষ এবার স্পষ্ট বুঝে গেছেন, দিল্লির মানুষ দিল্লিতেও এবার দীর্ঘদিন পর ডবল ইঞ্জিন সরকার চায়। তারা লোকসভাতে 7টা সাংসদ জিতিয়েছেন এবং এবার দিল্লিতে বিজেপির সরকার হবে। তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় জোর করে লুটপাট সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় রয়েছে। দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী বটেন, কিন্তু তার একটি গ্রন্থ তার দর্শনে, সেটা হচ্ছে কোরআন শরীফ ছাড়া আর কোনো গ্রন্থাগারের তার সংরক্ষণ, তার প্রসার তিনি করেন বলে আমার মনে হয় না। এই নির্বাচনে একটাই পথ, সেটা হচ্ছে বিজেপিকে ক্ষমতায় আনা, তৃণমূলকে দুর্ছাই করে তাড়িয়ে দাও। একদিকে বারাসাত, অপরদিকে সোনারপুরে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদেরকে ধরা হয়েছে, যারা ভুয়ো জাল নথি দিয়ে নুরুল থেকে নারায়ণ নামে 5 বছর ধরে এখানে দেদার ব্যবসা করছে। ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা তো বরাবর বলেই আসছি যে পশ্চিমবঙ্গে এই ধরনের 1 কোটির ওপর অনুপ্রবেশকারী প্রবেশ করেছে, ক্রমান্বয়ে প্রবেশ করেছে। 5ই আগস্ট বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পর এতদিন যেটা ছিল শুধুমাত্র ল্যান্ড বর্ডার বা স্থলসীমা দিয়ে বাংলাদেশিরা ঢুকতো, আমরা দেখলাম হঠাৎ করে সুন্দরবনের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার নদীপথগুলি থেকে বাংলাদেশিদের আসা শুরু হয়েছে। এবং এরকম কিছু পোরাস এলাকায় আপনারা দেখছেন যে সুখদেবপুর, মালদা, যেখানে শুরু হয়েছে বর্ডার, আমরা আইডেন্টিফাই করেছি আমাদের সীমান্ত রক্ষা বাহিনী যে যেখান থেকেও অনুপ্রবেশকারীরা এখানে আসার চেষ্টা করছে। যখনই সেখানে ফেন্সিং দেওয়ার কথা শুরু হলো, তখনই বাধা বিপত্তি আসতে শুরু করলো। এরকম একটা পরিস্থিতিতে যে রাজ্য সরকার বারবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, কেন্দ্রের সহযোগিতার কথা বলে, তাদের যে পলিসি, যে নীতি কেন্দ্রীয় সরকার নিচ্ছে, এবং আপনারা দেখেছেন গত 2-3 মাস ধরে ভারতবর্ষের সমস্ত রাজ্যে বাংলাদেশিদের ধরা এবং ধরে পুশব্যাক করা চলছে। কিন্তু পশ্চিমবঙ্গ তার ভিন্ন নীতি নিয়ে চলছে। পশ্চিমবঙ্গের সরকার এখানে বাংলাদেশিদের ধরা পড়লে সেই বাংলাদেশিদের প্রথম নিয়ে এসে তারা জেলে রাখে, অনেক সময় থানায় নিয়ে এসে থানা থেকে ছেড়ে দেয়, তারা জনগণের মধ্যে মিলিয়ে যায়। আর এছাড়া তৃণমূলের শাসক দলের একটা বড় অংশ তারা বাংলাদেশিদের নুরুলকে নারায়ণ বানানোর কাজ করে। অর্থাৎ প্রথমে রেশন কার্ড, তারপর ভোটার কার্ড, তারপর আধার কার্ড এবং তারপর পাসপোর্ট বানানোর। এবং দেখছেন তো আপনারা যে পাসপোর্ট জালিয়াতি চক্রের যে কত বড় কর্মকাণ্ড পশ্চিমবঙ্গে চলছে, তাতে প্রত্যেকটি ক্ষেত্রে জাল আধার কার্ড বানানো, জাল ভোটার কার্ড বানানো, জাল পাসপোর্ট বানানো, রেশন কার্ড বানানো, সব কিছুর ক্ষেত্রে তৃণমূলীদের যোগ পাওয়া যাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশি না, মায়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে এসেও প্রথমে সন্দেশখালী দিয়ে ঢোকানো, ফের ঘুটিয়ারি শরীফ, ক্যানিং, এসব চত্বর রেল লাইনে দুধারে বসানো, তারপর তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মিলিয়ে যাচ্ছে জনগণ হিসেবে। এই হিউম্যান ট্রাফিকিংয়ের কাজও তৃণমূলের নেতা করছিলেন, যে নেতা শাহজাহান, যে শাহজাহান এখন জেলে বন্দী রয়েছেন। তার ফলে যত রকম অনৈতিক কাজ এবং দুধেল গাইদের ভোট ব্যাংকে পরিণত করার কাজ তৃণমূল কংগ্রেস করছে। যার বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে ভারতীয় জনতা পার্টি হিন্দু বাঙালিকে, উদ্বাস্তু বাঙালিকে, শরণার্থী বাঙালিকে, নাগরিকত্ব পাওয়ার যোগ্য বাঙালিকে বারবার বলছে যে আপনারা সচেতন হন, 26-এর লড়াই আপনাদের সামনে শেষ লড়াই, যে লড়াইয়ে হিন্দু বাঙালি তার নিজের অস্মিতা প্রকাশ করার জন্য এগিয়ে এসে এই তৃণমূল কংগ্রেস নামক দলটাকে সমূলে ছুঁড়ে ফেলে দিতে না পারলে এই বাঙালিকে আবার দণ্ডকরান্য বা মরিচঝাপির জন্য অন্য কোনো সুন্দরবনের দ্বীপ খুঁজে নিতে হবে। দাদা, কেরলের নির্দলীয় এমএলএ পিভি আনওয়ার, তিনি সদ্যমাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা আগে দেখেছিলাম ত্রিপুরা, গোয়াতে তৃণমূল সেখানে লড়েছে, এবার কি কেরলেও নিজেদের সাম্রাজ্য? কোনো অসুবিধা নেই, তৃণমূল কংগ্রেস কেরালাতে গিয়ে এখন দুধেল গাঁই খুঁজছে, ওরা খুঁজতেই পারে ওদের দল কোথায় বিস্তার করবে। কিন্তু মনে রাখতে হবে যে গোয়া, মেঘালয়, ত্রিপুরা, আসাম ইত্যাদি জায়গায় যাওয়ার পর তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য অশ্বমেধের ঘোড়া ছোটানোর পর তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে এখন শুধু নামটি সর্বভারতীয় আসে, ইলেকশন কমিশনের রেকর্ডে আঞ্চলিক দলে পরিণত হয়েছে।
তো সেই আঞ্চলিক দল থেকে আবার সর্বভারতীয় দলে পৌঁছানো, বিভিন্ন রাজ্যে কন্টেস্ট করার একটা লক্ষ্যমাত্রা নিয়ে তারা হয়তো কাজ করছে, কিন্তু সোনার পাথর বাটি আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দল হওয়া একই বিষয়। আমরা ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই প্রায় 15 কোটি সদস্য সংগ্রহ করে বিশ্বের সর্ববৃহৎ দল হিসেবে আমরা এবার আত্মপ্রকাশ করলাম। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েও আমরা 50 লক্ষ সদস্য সংগ্রহ করে আমরা দেখিয়ে দিলাম যে তৃণমূল কংগ্রেস পারলে 5 লক্ষ সদস্য নিচে গিয়ে সংগ্রহ করে দেখাও। সেখানেও মারামারি হবে, সেখানেও সদস্য সংগ্রহ ক্ষেত্রেও কাটপানি, সিন্ডিকেটবাজি, মারামারি, লুটমারি, খুনোখুনি শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেসিক পার্থক্য। দাদা, বিষাক্ত স্যালাইনের জন্য যেভাবে প্রসূতির মৃত্যু আমরা দেখেছি বিগত দুদিনের মধ্যে, সেখান থেকে আরও একবার স্পষ্ট যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সত্যি বেহাল অবস্থা। ঠিক সে কারণের জন্যই কি তৃণমূলের নেতা মন্ত্রীরা বিদেশে যান নিজেদের চিকিৎসা করানোর জন্য? ভাবাই যায় না এই দুর্বিষহ স্বাস্থ্য ব্যবস্থা। একটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রসবের পর যে রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণ বন্ধের জন্য একটি নির্দিষ্ট স্যালাইন দেওয়া হয়। সেই স্যালাইনটি দেওয়ার ক্ষেত্রেও তার মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করে দেওয়া হলো। মানে এত ক্যালাস একটা মেডিকেল কলেজ হাসপাতালে। তাহলে যদি একটা মেডিকেল কলেজ হাসপাতালের এই পরিস্থিতি হয়, একই ঘটনা দেখলাম গতকাল সিউডি সুপার স্পেশালিটি হসপিটালে ঘটেছে। সেখানে একজন বন্ধাত্মকরণের লাইগেশন অপারেশন করানোর পর তাকে যে ওষুধ দেওয়া হয়েছে, সে ওষুধ দেওয়ার পর সে মুখে রক্ত উঠে মারা গেছে। যদি সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এই পরিস্থিতি হয়, তাহলে জেলা হাসপাতাল, মহকুমা মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, বিপিএস, ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির কী অবস্থা আপনারা বুঝতেই পারছেন। না, হবে না কেন? ডাক্তারদের আন্দোলন এবং তার পূর্বাপর এই থ্রেড কালচারের মাধ্যমে যখন এই বাইরে এলো, তখন আমরা জানলাম যে চ্যাট জিপিটিতে মোবাইল নিয়ে গিয়ে পরীক্ষা হলে দেখে টুকলি করে ডাক্তারিতে পাস করছে। যে গত 13 বছরে এরকম ডাক্তার, তারাই তো সরকারি চাকরি করছে। তো তারা যদি সরকারি চাকরি করে, আমি বলছি না, এর মধ্যেও বহু মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, ডাক্তারি পড়ুয়া রয়েছে, কিন্তু এই থ্রেড কালচারের অঙ্গ, অর্থাৎ এই তৃণমূলের বাস্তুতন্ত্রের মধ্যে থেকে উঠে আসা যে সমস্ত চিকিৎসকেরা রয়েছেন, তাদের হাতে মেদিনীপুর মেডিকেল কলেজ বা সুপার স্পেশালিটি হসপিটালগুলো পড়ার ফলে কী অবস্থা হচ্ছে আপনারা দেখছেন। আর এর অপর একটি দিক হচ্ছে স্বাস্থ্য ভবনের দুর্নীতির গুগুর বাসা। এই যে মেডিকেল সার্ভিস কর্পোরেশন, যেটার মাধ্যমে স্বাস্থ্য সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, গজ, ব্যান্ডেজ, ওষুধ পুরো সারা পশ্চিমবঙ্গের কেনা হয়, বছরে 1.5 থেকে 2,000 কোটি টাকার বাজেটের যে কেনা হয়, কে কোন প্রভাবশালীর আত্মীয় বেশিরভাগ বরাদ পান এবং সরবরাহ করে থাকেন, তার তদন্ত হওয়া উচিত। আশা করব মেডিকেল সার্ভিস কর্পোরেশন নিয়ে যদি ইডি সিবিআই তদন্ত হয়, তাহলে আসল চিত্র বেরিয়ে আসবে এবং প্রভাবশালীর দিকে তদন্ত এগিয়ে যাবে। দাদা, ঠিক সেই কারণেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়ে নিজের চোখের চিকিৎসা করিয়ে আসে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ভাইপো তার পিসিমণিকে চ্যালেঞ্জ করেছেন তার ডায়মন্ড হারবার মডেলে কী সব স্বাস্থ্য শিবির করে। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা হয় না, পিসিমণি স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা দিতে পারে না, সেই কারণে তিনি সমান্তরালভাবে আলাদা স্বাস্থ্য শিবির করছেন। এতেই স্পষ্ট হচ্ছে যে আমরা যে দাবি তুলছি, যে দাবি একটাই, পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সেই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘুরিয়ে তুলছেন যে তার স্বাস্থ্য ব্যবস্থা, তার পিসিমণির স্বাস্থ্য ব্যবস্থার উপর তার যে কোনো ভরসা নেই তা দেখিয়ে দিয়ে। এবং সর্বোপরি খুবই প্রাসঙ্গিক কথন আপনাদের, যে নিজের চিকিৎসাটা কিন্তু তিনি তার প্রাথমিক চিকিৎসা যখন প্রথম অপারেশন হয়েছিল সেটাও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে করেছিলেন, এবং তারপরেতে যখন আরও বলেন চোখের চিকিৎসা করাতে যান, সেটা আমেরিকার যে হাসপাতালে তিনি করেন সেটা সবচেয়ে ধনীদের হাসপাতাল এবং সবচেয়ে কস্টলি হাসপাতাল। তবে হ্যাঁ, যদি নকল প্লাস্টার বাঁধতে হয় হাতে বা পায়ে, আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন এসএসকেএমে যাবেন। দাদা, একদিকে যেমন আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ শান্তনু সেন, তাকে দল থেকে সাসপেন্ড করা হলো, বহিষ্কার করা হলো। অপরদিকে আরেকজনকে যে দল থেকে বহিষ্কার করা হলো, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই পুরনো একজন সৈনিক। কোথাও কি নব্য এবং আদিদেরকে ছেদ করিয়ে তৃণমূলের মধ্যে কোনো ব্যালেন্স করার চেষ্টা হচ্ছে? কোনো ব্যালেন্স না। তৃণমূলের মূল লড়াই পিঠে ভাগের লড়াই। আপনারা জানবেন যে শেষ পর্যন্ত এই লড়াই দেখবেন পিঠে ভাগাভাগি টানাপোড়েন যে আছে সেখানে কোথাও গোলমাল হচ্ছে। তাই শান্তনু সেন, অভিষেকের লোক বা আরাবুল ইসলাম, মমতা ব্যানার্জির লোক এসব দেখবেন না। আপনারা খোঁজ করুন কোথায় পিঠে ভাগের টানাটানি হচ্ছে। এই পিঠে ভাগের লড়াইয়ে
বকরার লড়াইয়ে এমনিতেই তো রাজ্যসভার সাংসদ 75-25-এর হিসাব দিয়ে রেখেছেন, কিন্তু এই বকরার লড়াইয়ে কোথাও গোলমাল হওয়ার ফলেতেই আমার মনে হয় এত কাণ্ড হচ্ছে। দাদা, একটা জল্পনা উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল নিয়ে আসতে চলেছেন তার অনুগামীদেরকে নিয়ে। যদি নতুন দল আসে তাহলে কি বিজেপি সমঝোতা করবে সেই নতুন দলের সাথে? হাস্যকর প্রসঙ্গ, কোনো হাইপোথেটিক্যাল এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর যার কথা বললেন তিনি কোনো দলের প্রতীক ছাড়া একটা কাউন্সিলর হিসেবে নির্দল হয়ে জিতে দেখান, তারপরে তিনি নিজের দল করবেন। দাদা, দিল্লিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য দিল্লি সরকারের কাছে অর্থ নেই, সেজন্য চাঁদা তুলে নির্বাচনে লড়ার জন্য অনুরোধ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী। কি বলবেন? আমরা এর আগেও দেখেছি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচন লড়ে বিদেশ থেকে কিভাবে টাকা এদেশে আনা হয়েছিল। এখন সেই ক্রাউড ফান্ডিংয়ে বিদেশ থেকে টাকা আনার বিষয়ে নরেন্দ্র মোদী সরকার বেশ কড়াকড়ি করেছে। সেজন্য তিনি মদ বেচে মদ থেকে কাটমানি নিয়ে গোয়ার নির্বাচন লড়তে গেছিলেন। সেই কারণেই তার হাজতবাস, মনীষ সিসোদিয়ার হাজতবাস, সত্যেন্দ্র জৈনের হাজতবাস। অতীশ মার্লেনা বলছেন 40 লক্ষ টাকা প্রয়োজন, জনতা যেন চাঁদা তুলে সেই টাকা দেয় সরকারকে। এবং এখন যেটা উনি শুরু করেছেন যে ক্রাউড ফান্ডিংয়ে বিদেশ থেকে সোরস গ্যাংয়ের টাকা পাঠানো বন্ধ, মদ বেচে টাকা পাঠানো বন্ধ, তার ফলে দুর্নীতির টাকা ঘুরিয়ে আবার নিয়ে আসার জন্য এখন এই খুচরো চাঁদার গল্প ছাড়া হচ্ছে। কিন্তু দিল্লির মানুষ এবার স্পষ্ট বুঝে গেছেন, দিল্লিতেও এবার দীর্ঘদিন পর ডবল ইঞ্জিন সরকার চায়। তারা লোকসভাতে 7টা সাংসদ জিতিয়েছেন এবং এবার দিল্লিতে বিজেপির সরকার হবে। দাদা, এত দুর্নীতি সামনে এলো, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, তারপরেও কেন বারবার সাধারণ জনগণ, রাজ্যের জনগণ তৃণমূলকেই বেছে নিচ্ছেন? কি মনে করবেন যে বিরোধী শিবিরের কেউ স্ট্রং নয়, শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা নেই বলেই কি তৃণমূল বারবার আবার ফিরে আসছে? তৃণমূলকে বেছে নেননি, এখানে দুধেল গাইদের যে প্রায় 28-30% ভোট আর তার উপরে কিছু উপভোক্তার ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় জোর করে লুটপাট সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় রয়েছে। হিন্দু বাঙালি বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে যদি বাস করতে হয় তাহলে তৃণমূল নামক এই অপশাসককে দূর ছাই করে তাড়াতে হবে। তাই 26-এর নির্বাচনের জন্য অপেক্ষা করুন। ভারতীয় জনতা পার্টি মানে মেজরিটি শুধু না, গরিষ্ঠ মেজরিটি নিয়ে পশ্চিমবঙ্গে সরকার তৈরি করবে। দাদা, গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বারবার হিন্দুদেরকে আক্রমণ করছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তাকে কোনো রকমভাবে বহিষ্কার করার কথা ভাবা হচ্ছে না, অথচ শান্তনু সেন, যাকে সেবাশ্রয় কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গুরুদায়িত্ব দিয়েছিলেন, তাকে বহিষ্কার করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতে পাচ্ছেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীর কর্মকাণ্ড? দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী বটেন, কিন্তু তার একটি গ্রন্থ তার দর্শনে, সেটা হচ্ছে কোরআন শরীফ ছাড়া আর কোনো গ্রন্থাগারের তার সংরক্ষণ, তার প্রচার তিনি করেন বলে আমার মনে হয় না। কারণ যে মন্ত্রী ধর্মতলার বুকে নারা হে তকদির আল্লাহু আকবরের স্লোগান দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে 2টো বিয়ে 4টে বাচ্চার কথা বলেন, তিনি কি করে রাজ্যের মন্ত্রী থাকতে পারেন? তো সংবিধান বিরোধী কথা, ভারতবর্ষের জনসংখ্যা নীতি বিরোধী কথা, হাম দো হামারা দোর যে কনসেপ্ট, তার বিরোধী কথা বলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়েদের লাথি খাওয়ার যে নীতি, তার ফলে তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরীদের জোড়া পায়ের লাথি খাবেন। কিন্তু হিন্দু বাঙালি বুঝে গেছে যে 26-এর নির্বাচন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ নির্বাচন। হিন্দু বাঙালির, শরণার্থী বাঙালির, উদ্বাস্তু বাঙালির, সিএতে নাগরিকত্ব পাওয়া বাঙালির এই নির্বাচনে একটাই পথ, সেটা হচ্ছে বিজেপিকে ক্ষমতায় আনা, তৃণমূলকে দূরছাই করে তাড়িয়ে দেওয়া। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।